আমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে পুলিশের, সেই পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছ তাদের জন্য এটা দ্বিতীয় সেট। যারা আগের সেটটি দেখোনি তারা আগের সেটটা দেখবে, অনেকটাই উপকৃত হবে। এবার আমি দ্বিতীয় সেট নিয়ে এসেছি, এখানেও 15টা প্রশ্ন থাকবে এবং তার ব্যাখ্যা থাকবে, তার সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পুলিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, পুলিশের পরীক্ষায় আসতে পারে, এই জাতীয় বিষয়গুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, ভিডিও শুরু করছি। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে 1943 নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? যে সুভাষচন্দ্র বোস কোন স্থানে 1943 সালে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার স্থাপন করেছিলেন? এর উত্তরটা হবে হচ্ছে সিঙ্গাপুর। এর উত্তর হবে হচ্ছে সিঙ্গাপুর। দেখো, সুভাষচন্দ্র বোস আমাদের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, অতএব তার সম্পর্কে আমাদের আরও কিছু ইনফরমেশন প্রয়োজন এই পরীক্ষাগুলোর সাপেক্ষে। তো যেরকম সুভাষচন্দ্রের জন্ম, প্রথম প্রশ্ন হচ্ছে জন্ম 1897, আর তারপরে হচ্ছে তার আইসিএস পরীক্ষার জন্য তিনি বিলেত গিয়েছিলেন, সেটা হচ্ছে 1919 সালে তিনি গিয়েছিলেন। এরপর সেখান থেকে ফিরে আসার পর তিনি হচ্ছে তার রাজনৈতিক গুরু হিসাবে তিনি যাকে বেছে নিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তো সি আর দাস মানে চিত্তরঞ্জন দাস, যাকে দেশবন্ধু বলা হতো, তো তাকে তিনি তার রাজনৈতিক গুরু হিসেবে বেছে নিয়েছিলেন। এরপর আমাদের সালটা চলে আসবে 1923। এই সময় সুভাষচন্দ্রের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তো সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি, তো এই যুব কংগ্রেস পদটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তার সভাপতি হয়েছিলেন। এবং একই সাথে তিনি বাংলা কংগ্রেস, যেটা বঙ্গীয় কংগ্রেস বলা হচ্ছে, সে বাংলা কংগ্রেসের সম্পাদক, এই দুটো পদ তিনি কিন্তু 1923 সালে পেয়েছিলেন। তো সুভাষচন্দ্রের গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এক হচ্ছে 1919 আইসিএস পরীক্ষা, আর রাজনৈতিক গুরু হিসেবে শ্রী আর দাসকে বেছে নেন দেশে ফিরে এসে, এবং 1923 সালে সর্বভারতীয় যুব কংগ্রেস মানে ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া, আর বাংলা কংগ্রেসের সম্পাদক হয়েছিলেন। এরপর সুভাষচন্দ্র বসু 1925 সালে বিপ্লবী যোগে, মানে বিপ্লবীদের সাথে যোগ থাকার কারণে তাকে মান্দালয় জেলে পাঠানো হয়। এই মান্দালয় জেল হচ্ছে মায়ানমারে, মানে তৎকালীন বিপ্লবীদেরকে দুটো জায়গায় পাঠানো হতো, একটা মান্দালয়, একটা হচ্ছে পোর্ট সেলুলার জেল, যেটা আন্দামানে অবস্থিত। আন্দামানটা সবচেয়ে কঠিন ছিল, আর মান্দালয়টা দেশের বাইরে, মানে আজকে দেশের বাইরে, তখন তো ব্রিটিশ শাসনের মধ্যেই ছিল। তো যাই হোক, তুলনামূলক অনেক খারাপ, অরণ্য সংকুল এলাকা, খারাপ জেল আর কি। তো সেখানে পাঠানো হয়েছিল। এইখানে এই যে মান্দালয় জেলে যে সুভাষচন্দ্র গেছিলেন, সুভাষচন্দ্র ছাড়াও অনেক বিপ্লবী কার্যকলাপ বা চরমপন্থী নেতা, তারাও কিন্তু মান্দালয়ে গেছিলেন। এরকম একজন বিখ্যাত মান্দালয় জেলে যাওয়া বিখ্যাত নেতার নাম হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তিনিও কিন্তু মান্দালয় জেলে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? কারণ তিলকের লেখা তিলক সম্পাদনা করতো এরকম দুটো পত্রিকা ছিল। একটা পত্রিকা ছিল ইংলিশে লেখা, আর একটা পত্রিকা ছিল হচ্ছে মারাঠা ভাষায় লেখা। ঠিক আছে, এই দুটো ভাষায় পত্রিকা ছিল। মারাঠা ভাষায় যেটা পত্রিকা তার নাম হচ্ছে কেশরী, আর ইংলিশ ভাষায় যে পত্রিকা তার নাম ছিল মারহাট্টা বা মারাঠা, আমরা বাংলায় ওটাকে মারাঠাই বলি। দেখো, মারাঠা ভাষায় কিন্তু মারহাট্টা না, মারাঠা ভাষায় কেশরী, আর ইংলিশ ভাষায় মারহাট্টা। এই মারহাট্টা পত্রিকাতে তিনি ক্ষুদিরাম বসুর ওপরে একটা লেখা লিখেছিলেন, যার জন্য তার জেল হয়েছিল। এবং তিনি কোথায় জেল হয়েছিল? মান্দালয় জেলে তাকে বন্দি থাকতে হয়েছিল। আর এখানেই তিনি গীতা রহস্য লেখেন আর কি। তো সেটা হচ্ছে তোমার বাল গঙ্গাধর তিলক। সেই মান্দালয় জেলে 1925 বিপ্লবী যোগ থাকার কারণে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও সেখানে যেতে হয়েছিল। তারপর সেখানে শরীর খারাপ হয়ে যায়, তো সেটা আলাদা বিষয়। এরপর সুভাষচন্দ্র বসু দেশে ফিরে আসার পর 1930 সালে তিনি কলকাতার মেয়র হয়েছিলেন। আর কলকাতার মেয়র হওয়ার আগে তিনি মেয়র হওয়ার সাথে সাথে ওই একই বছরে তিনি কিন্তু আর একটা পদ পেয়েছিলেন, সেটা হচ্ছে AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা শ্রমিক ইউনিয়ন, সেই শ্রমিক ইউনিয়নের সভাপতি।
অতএব একসাথে কিন্তু তিনি দুটো পোস্ট এখানে পেয়েছিলেন। একই জিনিস 1923 সালেও তিনি সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি এবং বাংলা কংগ্রেসের সম্পাদক এই দুটো পোস্ট পেয়েছিলেন। এর বাইরে সুভাষচন্দ্রের আরও কিছু ঘটনা রয়েছে, যেমন তোমরা পড়বে 1938, এটা হচ্ছে হরিপুরা কংগ্রেস অধিবেশন। এই হরিপুরা হচ্ছে গুজরাটে অবস্থিত। এই হরিপুরা কংগ্রেস অধিবেশনে তিনি সভাপতি হয়েছিলেন। ঠিক তার পরের বছর 1939-এ ত্রিপুরী কংগ্রেস অধিবেশন। এই ত্রিপুরী কংগ্রেস অধিবেশন যেটা, এটা জব্বলপুর তোমার মধ্যপ্রদেশ। এই ত্রিপুরী কংগ্রেস অধিবেশনেও তিনি সভাপতি হয়েছিলেন। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে গান্ধীজির ইচ্ছা ছিল না, যার ফলে এখানে ভোটাভুটি হয়েছিল, এবং এটা কিন্তু কংগ্রেসে প্রথমবার ভোটাভুটি হয়, এবং সেই প্রথমবার ভোটাভুটিতেই কিন্তু ত্রিপুরী কংগ্রেস অধিবেশন 1939, সেখানে সুভাষচন্দ্র বসু পট্টভী সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন। এবং তারপর কংগ্রেসে তার ওয়ার্কিং কমিটিতে তার মানে মত মানা হয় না বিভিন্ন কারণের জন্য, তিনি কংগ্রেস ত্যাগ করেন, এবং কংগ্রেস ত্যাগ করে এই বছরেই তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন হচ্ছে এই 1939-এই। তো এটা, এবং ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে যখন নেতাজি যখন তার পদ ছেড়ে দেন, তারপরে কংগ্রেসের বাকি সময়টুকুর জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ বা বাবু রাজেন্দ্র প্রসাদ। তো মোটামুটিভাবে আমরা নেতাজির ওপরে এই ইনফরমেশন। এর বাইরে আরও কিছু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে নেতাজির লেখা একটি বিখ্যাত গ্রন্থ, সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। এটা কিন্তু নেতাজির লেখা একটা বিখ্যাত গ্রন্থ। নেতাজির স্লোগান হচ্ছে জয় হিন্দ এবং দিল্লি চলো। নেতাজির স্লোগান হচ্ছে জয় হিন্দ একটা স্লোগান, আর একটা স্লোগান হচ্ছে দিল্লি চলো। আর নেতাজি কিন্তু আর একটা জিনিস মনে রাখবে, জার্মানিতে থাকাকালীন তিনি যে মানে রেডিওতে তিনি তার বক্তব্য রাখতেন, সেখানে তিনি গান্ধীজিকে জাতির পিতা বলেছিলেন। তো গান্ধীজিকে জাতির পিতা এটাও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন রেডিও মারফত। আর স্লোগান জয় হিন্দ এবং দিল্লি চলো। দ্বিতীয় প্রশ্ন, আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, তমলুকে যে জাতীয় সরকার গঠন হয়েছিল, দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার, যেটা মূলত ভারত ছাড়ো আন্দোলন যখন চলছিল তখন এই জাতীয় সরকারটা গঠন হয়েছিল। যেরকম নেতাজি যেরকম অস্থায়ী সরকার 1943-তে সিঙ্গাপুরে করেছিলেন, সেরকম 1942-তে তাম্রলিপ্ত জাতীয় সরকার, যেটা বর্তমানে পূর্ব মেদিনীপুরে অবস্থিত তমলুক, তো সেই তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল। এবং এখানে ওই মেদিনীপুর এবং তমলুক ওই এলাকার প্রচুর বিপ্লবী এবং বিভিন্ন লোক আন্দোলনকারীরা এই সরকার গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে যে নামটা সবচেয়ে আগে থাকে তার নাম হচ্ছে সতীশচন্দ্র সামন্ত। এই নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আসে যে তাম্রলিপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে গঠন হয়েছিল, সেটা হবে সতীশচন্দ্র সামন্ত। এছাড়াও তোমরা এই মেদিনীপুর রিলেটেড আরও কিছু ইনফরমেশন আছে, যেমন ধরো এখানে বীরেন্দ্রনাথ শাসমল, মেদিনীপুরে হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল একজন বিখ্যাত ব্যক্তি। এই বীরেন্দ্রনাথ শাসমলকে বলা হয় মেদিনীপুরের মুকুটহীন রাজা। একে বলা হয় মেদিনীপুরের মুকুটহীন রাজা। যেরকম মুকুটহীন রাজা আরেকজনকে বলা হতো, সেটা বাংলার মুকুটহীন রাজা মানে আনক্রাউন কিং অফ বেঙ্গল, সেটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হতো। আর মেদিনীপুরের মুকুটহীন রাজা বলা হতো বীরেন্দ্রনাথ শাসমলকে। এর উপাধি ছিল হচ্ছে দেশপ্রাণ ছিল এর উপাধি। দেখো আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন জনের বিভিন্ন উপাধি রয়েছে, সেক্ষেত্রে দেশপ্রাণ উপাধি হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমলের। গান্ধীবুড়ি উপাধি ছিল হচ্ছে মাতঙ্গিনী হাজরা, তার উপাধি ছিল গান্ধীবুড়ি। তারপরে তোমার হচ্ছে দেশবন্ধু উপাধি ছিল হচ্ছে CR দাস, চিত্তরঞ্জন দাস তার ছিল। তারপরে হচ্ছে লোকহিতবাদী, এই উপাধি ছিল হচ্ছে গোপাল হরি দেশমুখ মহারাষ্ট্রের ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমার লোকনায়ক ছিল হচ্ছে জয়প্রকাশ নারায়ণ, তাকে বলা হতো লোকনায়ক। লোকমান্য বলা হতো তিলককে, মানে বালগঙ্গাধর তিলক, তাকে বলা হতো লোকমান্য। তারপরে হচ্ছে কাকাবাবু ছিল হচ্ছে কমিউনিস্ট লিডার মুজাফফর আহমেদ।
তার উপাধি ছিল হচ্ছে কাকাবাবু। তারপরে তোমরা হচ্ছে পাঞ্জাব কেশরী, পাঞ্জাব কেশরী, পাঞ্জাব কেশরী বলা হতো লালা লাজপত রায়কে, লালা লাজপত রায়, তাকে বলা হতো পাঞ্জাব কেশরী। তো আমরা এরকম আরও অজস্র উপাধি আছে, প্রসঙ্গক্রমে চলে আসবে তো সেগুলো। তো আমাদের মূল প্রশ্ন যেটা ছিল, তাম্রলিপ্ত জাতীয় সরকার, সাল হচ্ছে 1942 এবং প্রতিষ্ঠাতা হচ্ছে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। আর বীরেন্দ্রনাথ শাসমলকে বলা হয় মেদিনীপুরের মুকুটহীন রাজা এবং দেশপ্রাণ। বাকি এই সমস্ত জিনিসগুলো তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেন আমাদের, সেটা হচ্ছে যবনপ্রিয় কাকে বলা হয়। খুব সুন্দর কোশ্চেন, এটা অ্যানশিয়েন্ট হিস্ট্রির প্রশ্ন। এটা যবনপ্রিয় কাকে বলা হয়, এটা আমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রি কোশ্চেন। দেখো, যবনপ্রিয় এর শব্দটার মধ্যে যবন বলা হতো গ্রিক ও রোমানদেরকে। আর গ্রিক এবং রোমানরা ভারত থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি নিয়ে যেত সেটা হচ্ছে মশলা। মশলার মধ্যে স্পেশালি যেটা, সেটা হচ্ছে গোলমরিচ। আর এই গোলমরিচটা ওদের অত্যন্ত ফেভারিট ছিল, সেই জন্য গোলমরিচকে প্রাচীন ভারতে বলা হতো যবনপ্রিয়। তো এটা মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা বিভিন্ন মেইনস লেভেল পরীক্ষার কোশ্চেনে এটা আসে। তো এটা খুব ভালো একটা কোশ্চেন, যবনপ্রিয়, সেটা হচ্ছে গোলমরিচকে বলা হতো। নেক্সট আমাদের একটা কোশ্চেন, সেটা হচ্ছে ভারতের আত্মা দ্য সোল অফ ইন্ডিয়া কার লেখা। খুব ভালো কোশ্চেন, মানে গ্রন্থ আমাদের পরীক্ষাতে আসে। সেই গ্রন্থ যেরকম দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, সেটা সুভাষচন্দ্র বসুর লেখা, সেরকম দ্য সোল অফ ইন্ডিয়া, দ্য সোল অফ ইন্ডিয়া, বা এটাকেই বাংলায় বলা হচ্ছে ভারতের আত্মা, ভারতের আত্মা। এই ভারতের আত্মা এই গ্রন্থটির লেখক যিনি, তার নাম হচ্ছে বিপিন চন্দ্র পাল, বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পালের দ্য সোল অফ ইন্ডিয়া বা ভারতের আত্মা এই গ্রন্থটি তিনি লিখেছেন। বিপিন চন্দ্র পাল যে পত্রিকা সম্পাদনা করেছিলেন তার নাম হচ্ছে বন্দে মাতরম। আর এটা ছিল হচ্ছে ইংলিশ পত্রিকা ছিল। আর এই পত্রিকা বিপিন চন্দ্র পালের পরে অরবিন্দ ঘোষ সম্পাদনা করে। এটা অরবিন্দ ঘোষ পরবর্তীকালে এটা সম্পাদনা করেন। বন্দে মাতরম নামে আরেকটা পত্রিকা, সেটা উর্দু ভাষাতে লাহোর থেকে এটা প্রকাশিত হতো, আর সেটা প্রকাশনা করেছেন লালা লাজপত রায়, লালা লাজপত রায় সেটা সম্পাদনা করেছেন। এছাড়াও তোমার আরও কিছু বিখ্যাত বই, সেটা হচ্ছে দ্য পভার্টি অ্যান্ড আনব্রিটিশ, দ্য পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই গ্রন্থটা পরীক্ষায় খুব আসে। এই গ্রন্থটা লিখেছেন দাদাভাই নওরোজি, দাদাভাই নওরোজি। আর এই দাদাভাই নওরোজিকে বলা হয় হচ্ছে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নওরোজিকে বলা হয়। দাদাভাই নওরোজি হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় হচ্ছে 1885-এ, 1885 সালে। তার পরের বছর 1886 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল, সভাপতি হচ্ছে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এরপরে 1906 সালে আবার সভাপতি হয়েছিলেন আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দাদাভাই নওরোজি। তো এছাড়াও আরেকটা বই আছে তোমার হচ্ছে এদের সমসাময়িক আরেকজন বিখ্যাত ব্যক্তি, তার নাম হচ্ছে রমেশচন্দ্র দত্ত, রমেশচন্দ্র দত্ত। এই রমেশচন্দ্র দত্তের লেখা বিখ্যাত বই হচ্ছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। আর হচ্ছে পিজেন্ট্রি অফ বেঙ্গল, বাংলার কৃষককুল, এবং হচ্ছে ভারতের অর্থনীতির ইতিহাস। এই দুটো গ্রন্থ রমেশচন্দ্র দত্ত। আর পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা কিন্তু দাদাভাই নওরোজির লেখা। নেক্সট কোশ্চেন আমাদের, এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে তোমার জাহাঙ্গীরের রাজসভায় কে এসেছিলেন। খুব ভালো কোশ্চেন। জাহাঙ্গীরের রাজসভায়, দেখো জাহাঙ্গীরের রাজসভায় কে এসেছিলেন এই কোশ্চেনটা, এটা দুটো হবে। প্রথমে এসেছিলেন উইলিয়াম হকিন্স, প্রথম যিনি এসেছিলেন তার নাম হচ্ছে উইলিয়াম হকিন্স। আর দ্বিতীয় যিনি এসেছিলেন তার নাম হচ্ছে টমাস রো। এই দুইজন ব্যক্তি হচ্ছে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। তার মধ্যে উইলিয়াম হকিন্সকে বলা হতো ইংলিশ খান, একে বলা হতো ইংলিশ খান।
এই কারণে ইংলিশ খান বলা হতো, কারণ উইলিয়াম হকিন্স কিন্তু তুর্কি ভাষা জানতেন। আর জাহাঙ্গীরের সঙ্গে যখন তার সাক্ষাৎ হয় তখন কোনো দোভাষী বা ইন্টারপ্রেটারের প্রয়োজন হয়নি, তিনি মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন, মানে নিজেই কনভারসেশন করেছিলেন। তো যেটার জন্য ওকে বলা হতো ইংলিশ খান। তিনি আর্মেনিয়া দিয়ে ভারতে এসেছিলেন এবং আর্মেনিয়ার মহিলাকে বিয়ে করেছিলেন উইলিয়াম হকিন্স। আর এই উইলিয়াম হকিন্স যেন জাহাঙ্গীরের সঙ্গে দেখা করতে না পারে সে কারণে কিন্তু পর্তুগিজরা অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তো সেক্ষেত্রে পরবর্তীকালে তোমার হচ্ছে জাহাঙ্গীরের মানে সঙ্গে বেশ সখ্যতা হয়েছিল এবং কিন্তু সুযোগ সুবিধা সেইভাবে কিন্তু আদায় করতে পারেননি। টমাস র আসার পর তখন কিছুটা সুযোগ সুবিধা নিতে পেরেছিল এবং সেই সময়কালের মধ্যে অলরেডি পর্তুগিজদের সঙ্গে জাহাঙ্গীরের সম্পর্ক খারাপ হয়েছিল, এই সমস্ত ঘটনা ঘটেছিল। তো যাই হোক, জাহাঙ্গীরের রাজসভায় আসা বিখ্যাত ব্যক্তির মধ্যে উইলিয়াম হকিন্স এবং টমাস র, এই দুটো নাম তোমরা মনে রাখবে। আর আকবরের রাজসভা যদি দেয় তাহলে সেখানে হবে হচ্ছে র্যালে ফিচ হচ্ছে আকবরের রাজসভায় এসেছিলেন। আর খ্রিশ্চান মিশনারিস ছিল আর কি, ফাদার অ্যান্টনি মনসেরাট, অ্যাকুয়াভাইভা, এরা হচ্ছে আকবরের রাজসভায় এসেছিল। আকবরের রাজসভায় ওরা এসেছিল, তার থেকেও বড় কথা আকবর ওদেরকে রাজসভায় ডেকেছিলেন। আমাদের এর পরবর্তী কোশ্চেন রয়েছে হচ্ছে তুঙ্গভদ্রা কার উপনদী? খুব ভালো একটা কোশ্চেন। উপনদী থেকে প্রশ্ন আসেই পরীক্ষায় এবং সেই উপনদী অবশ্যই দক্ষিণ ভারতের হয়। তো সেটা তোমরা মনে রাখবে, তুঙ্গভদ্রা আমাদের যে কৃষ্ণা নদী, এই কৃষ্ণার উপনদীর মধ্যে পড়ে হচ্ছে তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, তারপরে হচ্ছে মালপ্রভা, আর হচ্ছে ভীমা, মুসি, এগুলো হচ্ছে আমাদের সব কৃষ্ণা নদীর উপনদী। এর মধ্যে তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণার বৃহত্তম উপনদী আর ভীমা হচ্ছে দীর্ঘতম উপনদী। ঠিক আছে, দীর্ঘতম বৃহত্তমর মধ্যে পার্থক্য হচ্ছে দীর্ঘতম শুধু লম্বা হয় আর বৃহত্তম হচ্ছে লম্বা এবং চওড়া বেশি হওয়ার জন্য জল ধারণ ক্ষমতা বেশি থাকে। তো সেক্ষেত্রে তুঙ্গভদ্রা হচ্ছে বৃহত্তম এবং ভীমা হচ্ছে দীর্ঘতম উপনদী হচ্ছে কার? কৃষ্ণার। হচ্ছে শুল্কমুক্ত বন্দর। ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কোনটি? এটা দেখো, ভারতের যে শুল্কমুক্ত বন্দর, শুল্ক হচ্ছে ট্যাক্স, তো শুল্কমুক্ত বন্দর বলতে তার উদাহরণ হবে হচ্ছে আমাদের কান্ডালা বন্দর। এই কান্ডালা বন্দরকে বলা হয় শুল্কমুক্ত বন্দর। তার কারণ হচ্ছে মানে কারণ বলতে কি, মানে শুল্কমুক্ত বন্দর করা হয় হচ্ছে এক্সপোর্টকে গুরুত্ব দেওয়ার জন্য। তো কান্ডালা বন্দর দিয়ে ভারতের প্রচুর পরিমাণে এক্সপোর্ট যেন হয় সেই বিষয়টাকে উৎসাহ দেওয়ার জন্য এই বন্দরটাকে শুল্কমুক্ত করা হয়েছিল। তো আজকের দিনে ঠিক নয়, ধরে নাও মোটামুটি 15-20 বছর আগে থেকে ভারতে, তার আরও আগে থেকে পৃথিবীর বিভিন্ন দেশে একটা মানে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, ভালো অর্থনীতিকে গতি দেওয়ার জন্য একটা সিস্টেম চালু করেছিল, সেটার নাম হচ্ছে SEZ, মানে স্পেশাল ইকোনমিক জোন। এই স্পেশাল ইকোনমিক জোনের মধ্যেও কিন্তু ট্যাক্স ফ্রি এরিয়া ঘোষণা করা হয়, সেখানে ম্যানুফ্যাকচার এবং এক্সপোর্ট সবগুলোর পেছনেই কিন্তু ট্যাক্স ফ্রি থাকে। তো যাই হোক, আমাদের ভারতবর্ষে কান্ডালাকে প্রথম শুল্কমুক্ত বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই বন্দরের সঙ্গে আমাদের আরেকটা জিনিস যুক্ত আছে, সেটা হচ্ছে গভীরতম বন্দর। গভীরতম বন্দরের মধ্যে আমাদের পড়বে হচ্ছে বিশাখাপট্টনম, এটা আমাদের অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর আমাদের হচ্ছে বৃহত্তম প্রাকৃতিক বন্দর যদি প্রশ্ন আসে তাহলে সেটা হবে মুম্বাই বন্দর। মনে রাখবে, মুম্বাই বলতে মানে মহারাষ্ট্রের দুটো মূল বন্দর আছে, একটা মুম্বাই আর একটা হচ্ছে নভোসেবা। ঠিক আছে, এই নভোসেবাটাকে বলা হয় JNPT, মানে জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট, JNPT বলে। এইটা কিন্তু আমাদের আধুনিক সুবিধাযুক্ত বন্দর। ঠিক আছে, আধুনিক সুবিধাযুক্ত বন্দর হচ্ছে আমাদের নভোসেবা। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। আমাদের ভারতবর্ষের প্রত্যেক মানে উপকূলবর্তী প্রত্যেকটা রাজ্যেই বন্দর আছে, যেমন গুজরাটের ক্ষেত্রে কান্ডালা বন্দর, মহারাষ্ট্রের ক্ষেত্রে আমরা মুম্বাই এবং নভোসেবা দুটো বন্দর পাচ্ছি। এরপরে গোয়াতে মারমাগাঁও বন্দর, তার নিচে কর্ণাটকে আমরা পাবো হচ্ছে ম্যাঙ্গালোর বন্দর, কোচি বন্দর আমরা পাবো হচ্ছে কেরালাতে। তামিলনাড়ুর ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা বন্দর পাবো, সেখানে তুতিকোরিন আছে, তারপর হচ্ছে ভিও চিদম্বরম আছে। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে বিশাখাপট্টনম আছে, উড়িষ্যার ক্ষেত্রে পারাদ্বীপ বন্দর আছে এবং পশ্চিমবঙ্গে কলকাতা বন্দর, হলদিয়া বন্দর। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা উপকূলবর্তী রাজ্য যেগুলো, সবগুলো রাজ্যে গুরুত্বপূর্ণ বন্দর আছে। তো যাই হোক, শুল্কমুক্ত বন্দর চাইলে কান্ডালা, গভীরতম বন্দর চাইলে বিশাখাপট্টনম, বৃহত্তম প্রাকৃতিক বন্দর চাইলে সেটা হবে হচ্ছে মুম্বাই।
নেক্সট কোশ্চেন আমাদের, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে কি বোঝো? দেখো, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে বোঝানো হচ্ছে কি, সানরাইজ মানে সূর্যোদয়, অতএব সানরাইজ ইন্ডাস্ট্রি বলুক, সূর্যোদয় ইন্ডাস্ট্রি বলুক, কিংবা ধরো উদীয়মান শিল্প বলুক, তিনটা যে কোনো যে নামটাই থাকুক না কেন, একটা থাকতে পারে সানরাইজ, একটা থাকতে পারে উদীয়মান, আর একটা থাকতে পারে সূর্যোদয়। তো এই ধরনের শিল্প বলতে যে শিল্পটা মানে বর্তমানে শুরুর অবস্থায় আছে, মানে কেবল চালু হয়েছে, বিভিন্ন কারখানা হয়েছে, কিন্তু এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, এই ধরনের শিল্প বোঝালে সেটাকে আমরা উদীয়মান বা সানরাইজ বা সূর্যোদয় বলে থাকি। তো এই টার্মটা বেশ পুরনো, এই টার্মটা বেশ পুরনো বলতে প্রায় 20 বছর আগেকার শব্দ বা তারও আগেকার শব্দ। তো সেই সময় থেকেই পেট্রোকেমিক্যাল শিল্পকে সানরাইজ বা উদীয়মান বা সূর্যোদয় বলা হয়ে থাকে। তোমাদের পরীক্ষাতে পেট্রোকেমিক্যালই অপশান থাকবে। আজকের দিনে অনেক উদীয়মান শিল্প এসেছে, কিন্তু সেগুলো এখনও আমাদের মানে রিলেভেন্ট হয়নি এক্সামের পার্সপেক্টিভে। সেই কারণে আমরা কিন্তু এই সানরাইজ বা উদীয়মান বা সূর্যোদয় হিসেবে আমরা পেট্রোকেমিক্যালকেই আনসার নেব। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে, যদি ব্যারোমিটারে পারস্তম্ভ দ্রুত হ্রাস পায়। একটা জিনিস মনে রাখবে, ধরে নাও এটা একটা ব্যারোমিটার, আর এর ভেতরে এখানে পারদ আছে। তো থার্মোমিটারে যেরকম স্কেল থাকে, তো ব্যারোমিটারেও সেরকম স্কেল আছে। ব্যারোমিটারের কাজ কি? ব্যারোমিটারের কাজ হচ্ছে বায়ুর চাপ মাপা। তো এবার পারদ স্তম্ভটা ওঠানামা করবে, সেখান থেকে বায়ুর চাপ মাপবে। তো এবার দেখো, পারস্তম্ভটা যদি ওপরে ওঠে, তার মানে কি স্কেলটা ওপরে উঠলো। তো স্কেল উপরে উঠলে কী হবে? চাপ বেশি। আর যদি পারদটা নিচে নামে তাহলে কি হবে? তাহলে চাপ কম হবে। এবার দেখো, চাপ কখন কম হয়? যখন বাতাসের জলীয় বাষ্প বেশি হয় তখন চাপ কম হয়। আর কম চাপ মানে কি? স্কেলটা নিচে নামে, অতএব নিম্নচাপ। আর যদি বাতাসের জলীয় বাষ্প কমে যায় তাহলে বাতাসের যে চাপ সেটাকে বলা হবে উচ্চচাপ, মানে বাতাসের চাপ অনেক বেশি, যার ফলে সেটাও তোমার পারদটাও ওপরে উঠে যাচ্ছে। তো এইবার এই জায়গাটায় প্রশ্ন হচ্ছে, নিচে যে নামে সেটা কিন্তু দুভাবে নামে, একটা ধীরে ধীরে নামে, একটা স্পিডে নামে। এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, যদি ব্যারোমিটারে পারস্তম্ভ দ্রুত হ্রাস পায়। তো দ্রুত হ্রাস পেল মানে হঠাৎ করে পড়ে গেল, অর্থাৎ সেখানে হঠাৎ করে মানে খুব অল্প সময়ের মধ্যে সেখানে কিন্তু জলীয় বাষ্প জড়ো হয়েছে। তার মানে এটা হচ্ছে ঝড়ের পূর্বাভাস বা ঝড়ের সম্ভাবনাকে এটা বোঝায়। আর যদি ধীরে 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 নামে তাহলে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হবে। তো এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে যে প্রশ্নটা তোমাদের কি দিয়েছে, যে ব্যারোমিটারে মানে চাপ যদি দ্রুত হ্রাস পায় না ধীরে ধীরে হ্রাস পায়, সেটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ধূমকেতু কার ছদ্মনাম? বাহ, খুব সুন্দর কোশ্চেন। আমাদের ছদ্মনাম থেকেও পরীক্ষাতে কোশ্চেন আসে। দেখো, এই যে ধূমকেতু এবং এর সাথে আর একটা আছে, সেটা হচ্ছে ব্যাঙাচি। ধূমকেতু এবং ব্যাঙাচি এই দুটো ছদ্মনামই ছিল হচ্ছে কাজী নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলাম। তো এটা মাথায় রাখবে, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু এবং ব্যাঙাচি। আচ্ছা, আর একটা হচ্ছে ভানু সিংহ বা ভানু সিংহ ঠাকুর এবং আন্নাকলি পাকরাশি, এই দুটো ছদ্মনাম ছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা, তারপরে হচ্ছে অনিলা দেবী ছদ্মনাম হচ্ছে শরৎচন্দ্রের হচ্ছে অনিলা দেবী। আচ্ছা, তারপরে হচ্ছে কমলাকান্ত, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল, এই ছদ্মনাম ছিল কমলাকান্ত। আর ছদ্মনাম বলতে কালকুট হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। তো মোটামুটি এ কটা থাকলো। আবার এরপরের কোনো ছদ্মনাম আসলে সেখানে আরও 5টা এরকম জুড়ে দেবো। তো যাই হোক, আমাদের নেক্সট কোশ্চেন, মৌলিক কর্তব্য কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এসে? খুব ভালো কোশ্চেন, এটা খুবই ভালো কোশ্চেন। এটা পলিটি থেকে একটা কোশ্চেন, সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। দেখো, এই যে মৌলিক কর্তব্য, যেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। প্রথমে দেখো, মৌলিক কর্তব্য এটা আমাদের আর্টিকেল কত? এটা আমাদের আর্টিকেল হচ্ছে 51A। আচ্ছা, পার্ট কত? পার্ট হচ্ছে পার্ট 4A। আচ্ছা, এটা আমাদের মোট প্রথম, এটা আমাদের যে সংবিধানে ইনক্লুড হয়েছিল সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে USSR, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকান, যেটা বর্তমানে রাশিয়া, মানে রাশিয়া বিভাজনের আগে এই নামটা ছিল, সেখান থেকে এটা নেওয়া হয়েছে।
কোন কমিটির রেকমেন্ডেশনে? সেটা হচ্ছে শরণ সিং কমিটি, তার রেকমেন্ডেশনে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছিল। প্রথমে মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10, এরপরে 2002 সালে 86 মানে 86তম সংবিধান সংশোধন, ঠিক আছে, সংবিধান সংশোধনে আরও একটা প্লাস হয়, তার ফলে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11। তো এটা আমাদের মৌলিক কর্তব্য সংক্রান্ত সামগ্রিক একটা ইনফরমেশন থাকলো। নেক্সট কোশ্চেন আমাদের, কত সালে প্রথম নাগরিকত্ব আইন পাস হয়? খুব ভালো কোশ্চেন। দেখো, নাগরিকত্ব সংক্রান্ত আইন আমাদের দেশে কত সালে পাস হয়? কি বলেছে? নাগরিকত্ব আইন, হ্যাঁ ঠিক আছে। তো নাগরিকত্ব আইন, যেটাকে বলা হয় সিটিজেনশিপ অ্যাক্ট, এই সিটিজেনশিপ অ্যাক্ট আমাদের দেশে কবে হয়? প্রথমে একটা কথা বলে রাখি, আমাদের যে মূল সংবিধান ছিল সেই মূল সংবিধানে কিন্তু মানে কে ভারতের নাগরিক এবং কে ভারতের নাগরিক নয় সেই বিষয়ে কিন্তু বলা ছিল। তো সেটা আগে দেখো, সেটা হচ্ছে আমাদের পার্ট 2 আর্টিকেল হচ্ছে 5 থেকে 11 নম্বর আর্টিকেলের মধ্যে বলা ছিল। এর মধ্যে 5 নম্বর আর্টিকেলে ছিল হচ্ছে জন্মসূত্রে ভারতের নাগরিক। 6 নম্বর আর্টিকেল হচ্ছে যেটাকে বলা হয় মাইগ্রেন্ট, মানে পাকিস্তান থেকে যদি বাংলা মানে ভারতে এসে থাকে সেই সূত্রে আর কি। এটা হচ্ছে তোমার পাকিস্তান থেকে আগত কারা কারা ভারতের নাগরিক হবে সেটা শর্ত ছিল এখানে, ঠিক আছে। আর এরপরে তোমাদের শর্ত লাগবে হচ্ছে আর্টিকেল 9 বলেছে যে নাগরিকত্ব বিলোপ, হ্যাঁ আর্টিকেল 9 যেটা সেটা হচ্ছে নাগরিকত্ব বিলোপ, অর্থাৎ তুমি যদি স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করো তাহলে তোমার যে বিষয়টা লেখা আছে সেটা আর্টিকেল 9 আছে। তুমি নিজে থেকে নাগরিকত্ব ত্যাগ করতে পারো, অথবা তুমি ভারত থেকে অন্য কোনো দেশে চলে গেলে সেই দেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিলে, তা তুমি অন্য দেশের নাগরিকত্ব নিলে মানে সাথে সাথে তোমার ভারতের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের আর্টিকেল 9 রয়েছে। আর্টিকেল 10 বলেছে যে একবার যদি নাগরিক হয়ে যাওয়া যায় তাহলে তাকে বছর বছর রিনিউয়াল করা এটার প্রয়োজন হবে না, ভারতের নাগরিক একবার হয়ে যাওয়া মানে সে ভারতের নাগরিক। আর আর্টিকেল 11 বলছে যে পার্লিয়ামেন্ট নাগরিকত্ব আইন তৈরি করতে পারে, ঠিক আছে, সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি করতে পারে পার্লামেন্ট। এই যে আর্টিকেল 11, এই আর্টিকেল 11 সাহায্য নিয়ে পার্লামেন্ট সিটিজেনশিপের ওপরে মানে আইন তৈরি করে থাকে। তো সেক্ষেত্রে স্বাধীনতার পর যখন আমাদের সংবিধান তৈরি হলো তখন আমাদের এই যে 5 থেকে 11 নম্বর আর্টিকেল এটা কিন্তু কার্যকরী হয় 26 জানুয়ারি। এবার এরপরে 1955-এ প্রথম আমাদের নাগরিকত্ব আইন, এই যে সিটিজেনশিপ অ্যাক্ট, এটা আমাদের প্রথম হয় হচ্ছে 1955-এ। এবং এই আইনটা হওয়ার কথা সংবিধানের কোথায় লেখা আছে? এই যে 11 নম্বর ধারাতে এটা লেখা আছে যে পার্লামেন্ট আইন তৈরি করতে পারে। তারপর কিন্তু এই আইন বহুবার কারেকশন হয়েছে এবং লাস্ট যে আমরা 2019 সালের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই আইনটাই কিন্তু সংশোধন হতে 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 এসছে আর কি। তো যাই হোক, এটা বহুবার মানে 2019 এবং 1955-র মাঝখানে কিন্তু সেটা 10-12 বার সংশোধন হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? খুব ভালো কোশ্চেন এটা। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? এটার উত্তর হচ্ছে নরওয়ে। খুব সিম্পল কোশ্চেন। নিশীথ সূর্যের দেশ মানে রাত্রেবেলা সূর্য দেখা যায়। নিশীথ সূর্যের দেশ মানে হচ্ছে রাত্রেবেলা সূর্য দেখা যায় কোথায়? উত্তরটা হবে নরওয়ে। এগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয় এদেরকে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। তো সেখানে তার মধ্যে স্পেশালি নরওয়েতে বেশি, সুইডেন ডেনমার্কেও অল্প পরিমাণ দেখা যায়। এই নরওয়েতে মে থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় 2-2.5 মাস ধরে সূর্য ডোবে না, রাতেও সূর্য থাকে। একই রকম এর 6 মাস পরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়টাতে আবার সূর্য ওঠে না, এই সময় সারাক্ষণ অন্ধকার থাকে। তো এই যে নিশীথ সূর্যের দেশ নরওয়ে বলা হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে সুন্দরবনকে নিয়ে। এটা খুব ভালো কোশ্চেন আমাদের। সুন্দরবনকে নিয়ে না বিভিন্ন টাইপের কোশ্চেন হয়ে থাকে, তো সেই জন্য আমি সুন্দরবনের ওপরে একটা সংক্ষিপ্ত একটা আলোচনা করব। তো সুন্দরবন নাম হয়েছে সুন্দরী গাছের থেকে। সুন্দরী গাছের জন্য সুন্দরবন নাম হয়েছে। এই সুন্দরবন হচ্ছে একটা ডেল্টা, মানে বদ্বীপ। এটা হচ্ছে একটা বদ্বীপ, আর এটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো দেশেই কিন্তু তোমার হচ্ছে সুন্দরবন আছে। এবার এই সুন্দরবন নদী যদি বলে তাহলে সেটা হবে হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা। এই 3 নদীর বদ্বীপ হচ্ছে তোমার সুন্দরবন। 1987-এ সুন্দরবন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। 1987-এ সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই তকমাটা পায়। এবার প্রশ্ন হচ্ছে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমাটা পায় কিন্তু ইন্ডিয়ার সুন্দরবন, এটা মাথায় রাখবে। ইন্ডিয়ার সুন্দরবন কিন্তু 1987-এ তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমাটা পায়। প্রশ্ন হচ্ছে কী জন্য পায়, কী জন্য পায় সেটা কিন্তু পরীক্ষায় কনফিউশন তৈরি করে। হ্যাঁ, তোমাদের কনফিউজ করতে যথেষ্ট। তো এটা কিন্তু সুন্দরী গাছের জন্য পায় না, এটা পায় হচ্ছে তোমার বাস্তুতন্ত্র প্লাস হচ্ছে বাঘ বলতে রয়্যাল বেঙ্গল টাইগার। সেই জন্য কিন্তু সুন্দরবন হচ্ছে তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায়, সেটা ইন্ডিয়ার সুন্দরবন। এবার তার ঠিক 10 বছর পরে 1997-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমাটা পায়। এটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন, সেটা হচ্ছে তোমার 1997-এ 10 বছর পরে। এছাড়াও আমরা সুন্দরবন থেকে যেটা পাবো সেটা হচ্ছে 2019 সালে এটা কিন্তু সুন্দরবন রামসার সাইটের তকমাটা পায় হচ্ছে 2019 সালে। আর 2020 সালে সুন্দরবনের যে মধু, 2020 সালে হচ্ছে সুন্দরবনের মধু সেটা হচ্ছে জিআই ট্যাগ পায় 2020 সালে। আর আরেকটা হচ্ছে তোমার প্রজেক্ট টাইগার, যেটা আমাদের দেশে হয়েছিল অনেক আগে 1972-73-তে। তো সেই প্রজেক্ট টাইগার অনুযায়ী এই সুন্দরবন কিন্তু তোমার হচ্ছে ন্যাশনাল পার্ক, যেটা আর কি বলি আমরা। তো সেই ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্তও কিন্তু সুন্দরবন হয়। আর একটা জিনিসের অন্তর্ভুক্ত হয় সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা হয় সেটা হচ্ছে তোমার 1989 সালে 1989 সেই সময় সুন্দরবন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়। আর 1984-এ হচ্ছে ন্যাশনাল পার্ক। তো এতগুলো ইনফরমেশন কিন্তু সুন্দরবন রিলেটেড রয়েছে, তোমরা এটা মাথায় রাখবে। আজকের আমাদের লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে তোমার হচ্ছে মিশ্রগ্রন্থি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মিশ্রগ্রন্থি কোনটি? প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, নিম্নলিখিত কোনটি মিশ্রগ্রন্থি? তো এটা জীবনবিজ্ঞানের কোশ্চেন, মিশ্রগ্রন্থি। তো এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। এটাকে ইংলিশে বলে হচ্ছে মিক্সড গ্ল্যান্ড বলা হয় এটাকে ইংলিশে। তো এই যে মিশ্রগ্রন্থি যে রয়েছে মাথায় রাখবে, এটা যে মিশ্রগ্রন্থি মিক্সড গ্ল্যান্ড কেন বলা হয়? কারণ এটা হচ্ছে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় প্রকার গ্রন্থিরই কাজ করে, সেই জন্য তাকে বলা হয় মিশ্রগ্রন্থি। যেটা বহিঃক্ষরা গ্রন্থি তার কাজ হচ্ছে এনজাইম বা উৎসেচক ক্ষরণ করা, আর অন্তঃক্ষরা গ্রন্থির কাজ হচ্ছে হরমোন নিঃসরণ করা। তো যদি কোনো গ্রন্থি এই দুটো কাজ করে থাকে তাহলে সেই গ্রন্থিকে বলা হয় মিক্সড গ্ল্যান্ড। আমাদের শরীরে মিক্সড গ্ল্যান্ড যেগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে অগ্নাশয়, একটা হচ্ছে শুক্রাশয়, একটা হচ্ছে ডিম্বাশয়। ঠিক আছে, এই 3টে জিনিস হচ্ছে আমাদের শরীরে হচ্ছে মিক্সড গ্ল্যান্ড হিসাবে কাজ করে। আর তার মধ্যে অগ্নাশয় যেটা, এটার একটু ডিটেলস আমাদের জানা দরকার আছে। তো আমরা অগ্নাশয়কে যদি ডিটেলসে অ্যানালিসিস করি তাহলে অগ্নাশয় বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুটো হিসাবেই কাজ করে। বহিঃক্ষরা হিসাবে কি করে?
উৎসেচক, আর অন্তঃক্ষরা হিসাবে কি করে, হরমোন নিঃসরণ করে। এবার উৎসেচকের মধ্যে 3 রকম উৎসেচক এ বের করে। একটা হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ হচ্ছে শর্করা ভঙ্গক, মানে কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্য সেটাকে হজম করতে সাহায্য করে, পরিপাক করতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে শর্করা ভঙ্গক, অ্যামাইলেজ। একটা হচ্ছে লাইপেজ। লাইপেজের মধ্যে লিপ কথাটা আছে, লিপ মানে হচ্ছে লিপিড, অর্থাৎ লিপিড মানে হচ্ছে এটা ফ্যাট ভঙ্গক। এবং ট্রিপসিন হচ্ছে প্রোটিন ভঙ্গক। ঠিক আছে, এই 3 প্রকার উৎসেচকই কিন্তু অগ্নাশয় থেকে বের হয়। এবং এই 3 প্রকার উৎসেচক আমাদের শরীরের কোন জায়গায় পরিপাকে সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্ত কোথায়, দেখো আমাদের শরীরে খাদ্যের যে পরিপাক হয় সেটা আমাদের মুখ থেকে শুরু হয়ে যায়, আমাদের জিভ, লালারস, এখান থেকেই কিন্তু পরিপাক শুরু হয়ে যায়। তারপরে খাদ্যটা আমাদের খাদ্যনালী দিয়ে এসে পাকস্থলীতে 4 ঘন্টা থাকে, এবং সেই পাকস্থলী থেকে বিভিন্ন জুস নির্গত হয়, এবং লিভার থেকে বিভিন্ন উৎসেচক সেখানে গিয়ে পাকস্থলীতে খাবারটাকে হজম করে। এরপরে পাকস্থলী থেকে খাবারটা যায় আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে, এবং সেখান থেকে বৃহদান্ত্র হয়ে সেটা আমাদের দেহের বাইরে নির্গত হয় বর্জ্য পদার্থ হিসাবে। এবার ক্ষুদ্রান্তে যখন থাকে তখনও কিন্তু সেটা মানে খাদ্যে হতে পারে যে আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে, মানে পাকস্থলীর মধ্যে যে খাদ্য হজম হয়েছে তারপরেও তার অবশিষ্টাংশ থাকে, যেটা আমাদের ফাইনাল ডাইজেশন হয়, সেই কাজটা কিন্তু ক্ষুদ্রান্তে হয়। আর এই ক্ষুদ্রান্তে যখন এটার ফাইনাল ডাইজেশন হয়, সেই কাজে কিন্তু অগ্নাশয় থেকে নির্গত উৎসেচক অ্যামাইলেজ, লাইপেজ এবং ট্রিপসিন, এই 3 প্রকার উৎসেচক শর্করা, ফ্যাট এবং প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। এবার চলে আসি আমরা হরমোন প্রসঙ্গে। তো আমাদের যে মানে অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে অগ্নাশয় যে কাজ করে, সেখানে অগ্নাশয় থেকে যে হরমোন নিঃসৃত হয়, সেই হরমোনের মধ্যে একটা হচ্ছে আমাদের ইনসুলিন, একটা হচ্ছে আমাদের গ্লুকাগন, একটা হচ্ছে আমাদের সোমাটোস্টেটিন। এই 3টে জিনিস কিন্তু আমাদের অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোনের মধ্যে পড়ে। এর মধ্যে ইনসুলিন, সুগারের যারা পেশেন্ট তারা খুব ভালো করে জানে যে ইনসুলিন কী জিনিস। তো এই যে ইনসুলিন যে রয়েছে, এই ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজে কনভার্ট করা। গ্লুকোজ মানেই চিনি, মানে মিষ্টি, অতএব সেটাকে গ্লাইকোজে কনভার্ট করে, যার ফলে ইনসুলিন যদি কমে যায় তাহলে গ্লুকোজটা গ্লাইকোজে রূপান্তর হয় না, তাই সুগারটা বেড়ে যায়। গ্লুকাগনের কাজ হচ্ছে এর ঠিক অপোজিট, গ্লাইকোজকে গ্লুকোজে কনভার্ট করা। তাহলে ইনসুলিনের সঙ্গে গ্লুকাগনের কিন্তু শত্রুতা মানে কীরকম, মানে ইনসুলিন যে কাজটা করে গ্লুকাগন তার উল্টা কাজ করে। আর সোমাটোস্টেটিনের কাজ হচ্ছে এদের দুজনকে, মানে ইনসুলিন এবং গ্লুকাগনকে কন্ট্রোল করা। মানে এরকম অনেক সময় হয় না যে 3 জন বন্ধু, তার মধ্যে একজন বন্ধু আছে মোটা সোটা, বেশ উঁচা লম্বা, ওর শক্তি বেশি, এবার ওর 2 পাশে 2 বন্ধু থাকে, ওরা নিজেদের মধ্যে খোটাখুটি করে সব সময়, মানে একটু লেগেই থাকে ওদের টোকাটুকিটা। তো মাঝখানে যে মোটা বন্ধু সে করে কি, দুজনকে সরিয়ে দেয় এবং ধমক দিয়ে বসিয়ে রাখে। তো সেই কাজটা করে হচ্ছে সোমাটোস্টেটিন, ও এদের দুজনকে কন্ট্রোল করে, মানে এদের দুজনকে নিয়ন্ত্রণ করে শরীরের মধ্যে গ্লুকোজের ভারসাম্যটাকে বজায় রাখে। তো এইবার এই যে 3টে জিনিস রয়েছে, ইনসুলিন, গ্লুকাগন আর সোমাটোস্টেটিন, এটা ওই অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, অগ্নাশয়ের একটা নির্দিষ্ট অংশ থেকে নিঃসৃত হয়। সেই নির্দিষ্ট অংশটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখান থেকে নিঃসৃত হয়। ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে বিজ্ঞানীর নাম, যিনি ওই স্পটটা আবিষ্কার করেছিলেন, তাই তার নামে ওই স্পটটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এবার প্রশ্ন হচ্ছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 3টে জায়গা থেকে 3টে জিনিস নির্গত হয়। তার মধ্যে ইনসুলিন নির্গত হয় বিটা কোষ থেকে, গ্লুকাগন নির্গত হয় আলফা কোষ থেকে, আর সোমাটোস্টেটিন নির্গত হয় হচ্ছে ডেল্টা কোষ থেকে। তো
তো এই তিনটে জিনিস তোমরা মনে রাখবে, তাহলে কি দাঁড়ালো? অগ্নাশয় অন্তঃক্ষরাগ্রন্থি হিসেবে হরমোন, ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্টেটিন। ইনসুলিন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে, গ্লুকাগন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের আলফা কোষ থেকে, আর সোমাটোস্টেটিন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের ডেল্টা কোষ থেকে নির্গত হয়। এই হচ্ছে আমার আজকের 15টা কোশ্চেন। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করো এবং কমেন্টে জানাবে যে তোমাদের পার্টিকুলার কোন এরিয়াতে কার দুর্বলতা রয়েছে। আমি চেষ্টা করব যে সেই এলাকাগুলো থেকে বেশি বেশি করে জিকে তোমাদের জন্য নিয়ে আসবো। এবং তোমরা যদি প্রতিদিন এই সিরিজটা ভালো করে দেখতে থাকো এবং স্পিড বাড়িয়ে ও রেজুলেশন কমিয়ে তোমরা যদি শুধু ভালো করে মন দিয়ে শুনতে থাকো, তোমাদের পরীক্ষায় অবশ্যই কাজে দেবে এবং তোমরা জিকেতে যথেষ্ট একটা খুব ভালো একটা জায়গায় থাকবে। ভালো থেকো, টাটা।